আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও একটি হাঁস-জার অধ্যাদেশ করল অন্তর্বর্তী সরকার। শিশু সাহিত্যিক সুকুমার রায় যেভাবে হাঁস আর সজোরের মিশ্রণে অদ্ভুত প্রাণী তৈরি করেছিলেন, সেভাবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বানালেন নতুন এক আবোল তাবোল অধ্যাদেশ। সরকারের পক্ষ থেকে যেটিকে দায় মুক্তি অধ্যাদেশ হিসেবে প্রচার করে আসলেও শেষ পর্যন্ত অধ্যাদেশের নাম দিয়েছে সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। উপদেষ্টা পরিষদে পাশ করেও 10 দিন লেগেছে অধ্যাদেশটি জারি করতে। আবার চাপের কারণে হত্যাকাণ্ডের দায়মুক্তি দেয়া থেকে সরে আসতে হয়েছে, বেছে নিতে হয়েছে ঘোরা পথ, কিন্তু তা করতে গিয়ে আরো জটিল করে ফেলেছে। একই ধরনের অপরাধকে ভালো আর খারাপ দুভাবেই দেখছে অধ্যাদেশটি। শেষ পর্যন্ত মানবাধিকার কমিশনের উপর ভার দিয়ে সরকার নিজেই নিজের মিত্রদের কাছে ভারমুক্ত হতে চাইছে। হত্যাকাণ্ডের শিকার হওয়া ভুক্তভোগীর পরিবারের আর্জি মানবাধিকার কমিশন নাকচ করলে বিচার পাওয়ার আর কোনো পথ খোলা থাকবে না। অর্থাৎ এই অধ্যাদেশ শুধু ফৌজদারি অপরাধের বিচারের পথেই শুধু কাঁটা বিছিয়ে দেয়নি, মানবাধিকার রক্ষার দায়িত্ব কাঁধে নেয়া জাতীয় মানবাধিকার কমিশনকেও মানবাধিকার লঙ্ঘনের পথে ঠেলে দিয়েছে। আবার সংবিধানের যে ধারার সাফাই দিয়ে প্রণীত হয়েছে অধ্যাদেশ, সেই বিধানের অর্থকেও করা হয়েছে বিকৃত। সংসদের অবর্তমানে সংবিধানের মূল চেতনা বিরোধী কোনো অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতির না থাকলেও তার সই জারি করা হয়েছে এই দায়মুক্তি। প্রশ্ন উঠেছে, নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে এমন একটি সংবিধান বিরোধী দায়মুক্তির পথে কেন হাঁটতে হলো সরকারকে? পরিকল্পনা অনুযায়ী গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেখানে কোমর বেঁধে প্রচার চালাচ্ছে সরকার, সেখানে এই ইনডেমনিটির প্রয়োজন কেন পড়ছে? গণভোটে সরকার ইচ্ছার বাস্তবায়ন হলে এমনিতেই সংবিধান বদলে যাওয়ার কথা। সেক্ষেত্রে অটো পাসের মতোই মিলবে জুলাই আন্দোলনের দায়মুক্তি। অথচ এর পরেও নির্বাচনের আগে অধ্যাদেশ জারির মাধ্যমে সরকারের কনফিডেন্স হারানোর বার্তাই কি পাওয়া যাচ্ছে? জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে গত 15 জানুয়ারি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ। তবে অদৃশ্য কারণে সেই অধ্যাদেশে রাষ্ট্রপতির সই করার বিষয়টি 10 দিন ধরে ঝুলেছিল। অন্তর্বর্তী সরকার 1.5 বছরে এমন ঘটনা নজিরবিহীন। প্রশ্ন হলো, কেন ঝুলেছিল? সূত্রগুলো বলছে, সরকার যেভাবে দায়মুক্তি অধ্যাদেশ করতে চেয়েছিল তাতে কড়া আপত্তি দেয় সরকার একটি বাহিনী। নির্বাচনের আগে আগে সেই বাহিনীকে চটাতে চায়নি সরকার। শেষ পর্যন্ত দায়মুক্তি অধ্যাদেশ বদলে যায় সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশে। আর এটি করতে গিয়ে দায় নির্ধারণের জন্য যে অপরাধের কথা বলা হয়েছে তার কোনো সীমা পরিসীমা নির্ধারণ করতে পারেনি আইনের অধ্যাপক আসিফ নজরুল মন্ত্রণালয়। 10 দিন ধরে ঝুলে থাকার পর আকস্মিকভাবেই 25 জানুয়ারি রাষ্ট্রপতির স্বাক্ষরিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অধ্যাদেশের পদে পদে আছে নানান রকমের অস্পষ্টতা আর ভুল। বিশেষ করে অধ্যাদেশ জারির এখতিয়ার, কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে গেজেটে রয়েছে বহু অস্পষ্টতা। বাংলাদেশের যে কোনো মানুষই জানে, কোটা সংস্কার থেকে শুরু হওয়া যে জুলাই আন্দোলন তার ব্যাপ্তি সর্বোচ্চ 2024 সালের জুলাই থেকে আগস্টের 5 আগস্ট পর্যন্ত। আর সহিংসতা শুরু হয়েছিল 17 জুলাই থেকে। অথচ সরকার যে অধ্যাদেশ জারি করলো তাতে জুলাই থেকে আগস্টের পুরো মাস জুড়ে আন্দোলনে জড়িতদের সুরক্ষা দেয়া আর দায় নির্ধারণের কথা বলা হয়েছে। এর অর্থ হলো, আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্ট মাসে যেসব অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছিল সেগুলো থাকবে বিচারের আওতার বাইরে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে 2024 সালের জুলাই মাসে 14,966টি মামলা হয়েছিল, যার মধ্যে খুনের মামলা ছিল 334টি। আর ওই বছর আগস্ট মাসে মোট মামলা হয়েছিল 8,833টি, যার মধ্যে খুনের মামলা ছিল 626টি। আসিফ নজরুলের মন্ত্রণালয় থেকে শেষ পর্যন্ত যে অধ্যাদেশটি জারি করা হলো, সেই অধ্যাদেশ অনুযায়ী খুনের মামলাগুলো ছাড়া বাকি সবগুলো মামলাই বাতিল হয়ে যেতে পারে। ধরুন 2024 সালের 6 আগস্ট কেউ আপনার বাসায় চুরি বা ডাকাতি করেছে এবং ওই ব্যক্তিটি জুলাই আন্দোলনকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারলে তার 7
খুন মাফ হয়ে যাবে, কারণ সরকার প্রণীত সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুসারে জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত আন্দোলনের সমর্থকেরা যেসব ঘটনা ঘটিয়েছেন তার সবই অভ্যুত্থানের অংশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2024 সালের 25শে আগস্ট গাজী টায়ার কারখানায় জুলাই সমর্থকরা লুটপাট ও আগুন দিয়েছিল। সম্প্রতি স্টার নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর ওই কারখানায় 2024 সালের 25শে আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটে। এতে নিখোঁজ হন 182 জন মানুষ, যাদের খোঁজ আজও মেলেনি। প্রতিবেদনে এই ঘটনার জন্য স্থানীয় বিএনপির এক নেতা এবং অনুসারীদের নাম এসেছে। এখন সরকারকে আর কষ্ট করে ওই ঘটনায় কোনো অপরাধীকে খুঁজতে হবে না। দর্শক, এই অধ্যাদেশটিকে হার্শার অধ্যাদেশ বলার পিছনে বড় কারণ হলো অধ্যাদেশের দায়মুক্তির দিকগুলো নিয়ে আছে বিস্তর ধোঁয়াশা। বলা হয়, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। সরকারের প্রত্যয়ন সাপেক্ষে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হওয়া কোনো মামলা বা আইনি কার্যধারা চলমান থাকলে পাবলিক প্রসিকিউটরের আবেদনের ভিত্তিতে আদালত তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি বা খালাস দেওয়া হবে। অর্থাৎ জুলাই আগস্টের ঘটনায় আন্দোলনের পক্ষের কারো বিরুদ্ধে মামলা হলেও সেসব আর থাকছে না। তবে হত্যাকাণ্ডের ঘটনাতেও দায়মুক্তি দেওয়ার দাবি উঠলেও অধ্যাদেশে সেটি দেখা যাচ্ছে না, বরং বেশ খানিকটা জটিল করে তুলে ঘুর পথে বিচারের সুযোগ রাখা হয়েছে। 2024 সালে জুলাই আগস্টে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার অনেকগুলো অভিযোগ আছে। অধ্যাদেশ অনুযায়ী জুলাই আন্দোলনকারী কারো বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে জানানোর সুযোগ রয়েছে। কমিশন বিষয়টি নিয়ে তদন্ত করবে। এতে যদি দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহার করে হত্যাকাণ্ডটি হয়েছে, তাহলে কমিশন আদালতে প্রতিবেদন দেবে। এরপর আদালত সেটিকে পুলিশ প্রতিবেদন হিসেবে গণ্য করে বিচারের উদ্যোগ নেবে। একদিকে সরকার বলছে বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহারের মাধ্যমে ফৌজদারি অপরাধ করে থাকলে সেটির অভিযোগ দায়ের করা যাবে, তবে সেই অভিযোগ আগের মতো থানা বা আদালতে দায়েরের সুযোগ রাখা হয়নি। মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্তের একটি সুযোগ রাখা হচ্ছে। এই কমিশন বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহারের প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে পারবে। আর যদি কমিশন মনে করে হত্যাকাণ্ডটি ছিল রাজনৈতিক প্রতিরোধের অংশ, সেক্ষেত্রে অভিযুক্তের বিচারের পথ রুদ্ধ হয়ে যাবে। কিন্তু কোনটি বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহার আর কোনটি রাজনৈতিক প্রতিরোধের অংশ তার কোনো ব্যাখ্যা নেই অধ্যাদেশে। অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের হাতেই তুলে দেওয়া হচ্ছে ভালো অপরাধ এবং খারাপ অপরাধ নির্ধারণের ভার। আর এর মাধ্যমে যাদের দায়িত্ব মানবাধিকার রক্ষা করা, তাদের ঠেলে দেওয়া হচ্ছে চরম বিতর্কের কানাগুলিতে। মানবাধিকার কমিশনকে বিশ্বজুড়ে কাজ করে তোলার বন্দোবস্ত করা হয়েছে। দর্শক, অধ্যাদেশে এর চেয়েও বড় বিস্ময়কর একটি দিক আছে। ধরা যাক মানবাধিকার কমিশন কোন একটি হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে চিহ্নিত করলো। সেক্ষেত্রে দেশের কোনো আদালতে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে না। তবে মজার বিষয় হলো, মানবাধিকার কমিশন রাষ্ট্রকে ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারবে। অর্থাৎ খুনের দায় থেকে পার পেয়ে যাবে অভিযুক্ত, আর তার জায়গায় ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিবে রাষ্ট্র। এমন সীমাহীন বিস্ময়ের জন্ম দিয়ে জারি হয়েছে জুলাই আন্দোলনকারীদের কথিত দায় মুক্তির এই অধ্যাদেশ। আইন বিশেষজ্ঞরা বলছেন, সুরক্ষা আর দায় নির্ধারণের জন্য এই অধ্যাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জনশৃঙ্খলার ব্যাখ্যা। পৃথিবীর কোথাও এমন অদ্ভুত ব্যাখ্যা পাওয়া যাবে না যেটি এই অধ্যাদেশে দেয়া আছে। অধ্যাদেশে জুলাই আন্দোলনকারীদের সব কর্মকাণ্ডকে জনশৃঙ্খলা পুনর্বহলের পদক্ষেপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে এই জনশৃঙ্খলা 1.5 বছরেও প্রতিষ্ঠিত হয়নি, বরং বাংলাদেশ পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে। জনশৃঙ্খলার প্রচলিত সংজ্ঞাকেই বদলে দেওয়া হয়েছে এই ইনডেমনিটি অধ্যাদেশে। আর তা করতে গিয়ে সাংবিধানিক বিধানের মন গড়া ব্যাখ্যা করা হয়েছে।
বলা হয়েছে প্রতিরোধ কর্মে এবং জনশৃঙ্খলা পুনর্বহাল ও নিশ্চিত করার প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গণঅভ্যুত্থানকারীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 46 অনুযায়ী সুরক্ষা প্রদান করা প্রয়োজন। এখানেই আছে সংবিধানের মন গড়া ব্যাখ্যা। বর্তমান সংবিধানের 46 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কাজ করে থাকলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করতে পারবে। জুলাই আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যরা ছিলেন প্রজাতন্ত্রের কর্মচারী, অথচ তাদের যারা মেরেছে তাদেরকে এই অধ্যাদেশ হিসেবে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে। আইন বিশেষজ্ঞরা বলছেন এই অধ্যাদেশের সবচেয়ে বড় দুর্বলতা এটি। সরকার সংবিধানের যে ধারা বলে এই অধ্যাদেশ জারির কথা বলছে সেই ধারাতে বলা আছে সংসদ না থাকলে ইনডেমনিটি দেওয়ার প্রশ্নই আসে না। আবার বর্তমান সংবিধানে অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের কোনো সুযোগ নেই। সংবিধানের 2য় ভাগের 11 অনুচ্ছেদ অনুযায়ী অনির্বাচিত কোনো সরকার প্রতিষ্ঠা করাও সম্ভব নয়। উল্টো সাংবিধানিক কর্তৃত্বকে অমান্য করাকে রাষ্ট্রদ্রোহ বলা হয়েছে বর্তমান সংবিধানে। 7 কয়ের 1 অনুচ্ছেদ বলছে সংবিধান লঙ্ঘন করলে সেটি হবে রাষ্ট্রদ্রোহ অপরাধ। সংবিধানের ভাষায় এটি ষড়যন্ত্র। এই অনুচ্ছেদ পরিষ্কার করছে নির্বাচিত সরকার বিষয়ক সাংবিধানিক বিধান অগ্রাহ্য করাকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে দেখানো অসম্ভব এবং এ ধরনের যে কোনো কাজ রাষ্ট্রদ্রোহের শামিল। কাজেই 46 অনুচ্ছেদকে ঢাল হিসেবে রেখে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের আন্দোলনকে জনশৃঙ্খলা প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। অথচ সেটি করা হয়েছে ইনডেমনিটি অধ্যাদেশটি জারির ক্ষেত্রে। আবার এ ধরনের কোনো বিষয়ে দায়মুক্তি দিতে হলে সেটিও কেবল সংসদের এখতিয়ার। সংসদ কার্যকর না থাকলে রাষ্ট্রপতি কিছু কিছু বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারেন, তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমাহীন নয়। তিনি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না যার কোনো বিধান সংবিধানের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে পরিষ্কার করা হয়েছে সংবিধানের 93 অনুচ্ছেদে। বলা হয়েছে সংসদ ভেঙে গেলে কোনো সময় রাষ্ট্রপতির কাছে যদি প্রয়োজন মনে হয় তাহলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন, তবে সেক্ষেত্রে 3টি শর্ত রয়েছে। সেগুলো হলো অধ্যাদেশে এমন কোনো বিধান করা যাবে না যা সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, অথবা যার ফলে সংবিধানের কোনো বিধান পরিবর্তন বা রহিত হয়ে যায়। অর্থাৎ সরকার উৎখাতের মতো কোনো কর্মকাণ্ডকে বৈধতার অধ্যাদেশ জারির এখতিয়ার স্বয়ং রাষ্ট্রপতিরও নেই। তবে ইচ্ছে মতো আইনের ব্যাখ্যা দাঁড় করানো অন্তর্বর্তী সরকারের এই ইনডেমনিটি অধ্যাদেশেও দেখা যাচ্ছে সংবিধানের মন গড়া উপস্থাপন। 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতির সীমাবদ্ধতার বিষয়টি সম্পূর্ণ আড়াল করে সেই অনুচ্ছেদের অধীনে ইনডেমনিটি অধ্যাদেশ জারির কথা জানানো হয়েছে। দর্শক, 2024 সালের 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করে কয়েক হাজার মানুষ। এক পর্যায়ে এসআই সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নিয়ে থানা চত্বরে পিটিয়ে হত্যা করা হয়। তার মরদেহ ঝুলিয়ে রাখা হয় থানার সামনে একটি গাছে। এ মাসের শুরুতে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদি হাসান দাবি করেন তারাই সেই ঘটনা ঘটিয়েছিলেন। পুলিশের সামনে বসে মাহদির এমন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে তিনি গ্রেপ্তার হলেও সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে মুক্তি পান। এর পরে জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তির বিষয়টি নতুন করে আবার সামনে আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে 6 জানুয়ারি হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। সেখান থেকে আইন মন্ত্রণালয়কে দ্রুত দায় মুক্তির অধ্যাদেশের খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়। দর্শক, সুকুমার রায় তাই খিচুড়ি কবিতায় হাঁস আর সজারু মিলিয়ে বানিয়েছিলেন হাঁসচারু। বলেছিলেন হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানে না, হয়ে গেল হাঁসচারু। এই হাঁসচারু এমন একটি প্রাণী যা বাস্তবে নেই, কিন্তু কবির কল্পনায় হাঁস ও সজারুর বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি হয়েছে। অধ্যাপক আসিফ নজরুলের বহু কথনের মতোই আরেকটি হাঁসচারু মার্কা অধ্যাদেশ অবশেষে সরকার সমর্থকরা পেল, যার শুরুটা দেখতে আইনের মতো কিন্তু ভেতরের ধারা সজারুর মতোই কাঁটাযুক্ত। পরিণাম এক আবোল তাবোল অধ্যাদেশের জন্ম হলো। প্রশ্ন হলো, এসআই সন্তোষ চৌধুরীকে হত্যার ঘটনাটিকে কোন ক্যাটাগরিতে ফেলবে মানবাধিকার কমিশন?
তার পরিবারকে ঘটনার বিচার চাইতে পারবে, নাকি হত্যার ঘটনাটি রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে বিবেচিত হবে? সন্তোষের পরিবারকে একদিন শুধু ক্ষতিপূরণ দিয়ে গিয়ে দায় চুকিয়ে ফেলবে রাষ্ট্র। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কাজেই জামায়াত জানে বিএনপি নির্বাচনী মাঠে কোথায় দুর্বল, তাদের সাংগঠনিক ভিত্তি তৃণমূলে কতটা দুর্বল। জামায়াতে ইসলামী তাদের প্রার্থিতা, তাদের জোট এসব কিছু চূড়ান্ত হওয়ার আগে থেকে সারা বাংলাদেশে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে। মানে প্রতিটি ভোট কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী বা জামায়াতে ইসলামীর জোটের প্রার্থীর পক্ষে কোন এজেন্ট উপস্থিত থাকবেন সেটা জামায়াতে ইসলামী অক্টোবরের মধ্যে প্রশিক্ষণ দিয়ে নিশ্চিত করে ফেলেছে। পোলিং এজেন্টদের প্রশিক্ষণের আগে জামায়াতে ইসলামী প্রশিক্ষণ দিয়েছে পোলিং এজেন্ট প্রশিক্ষকদের। তার মানে জামায়াতে ইসলামী একেবারে বৈধ নির্বাচনী আইন মেনে সারা বাংলাদেশের প্রতিটি ভোট কক্ষে তাদের প্রতিনিধি রাখার ব্যবস্থা করেছে। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটিতে প্রশাসন বা সরকার একে শান্তিপূর্ণ রাখতে পারবে, একটা নিরপেক্ষ পরিস্থিতি রাখতে পারবে এবং ভোট কেন্দ্রগুলোতে একটা নিয়মানুবর্তী পরিস্থিতিতে ভোট অনুষ্ঠানের আয়োজন করতে পারবে, সেটা যে এই অন্তর্বর্তীকালীন সরকার তথাকথিত নিরপেক্ষ সরকারের কাছ থেকে কেউই প্রত্যাশা করছে না, সেটা পরিষ্কার। কারণ সকল নির্বাচনী প্রচারণারই একটা মূল বিষয় হয়ে উঠেছে যে ভোটারদের নাকি ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণায় দাঁড়িয়ে ফজর থেকে তাহাজ্জুদ থেকে গিয়ে ভোট কেন্দ্র পাহারায় রাখতে হবে আর ভোটের হিসাব বুঝে তারপর ভোট কেন্দ্র ছেড়ে আসতে হবে এমন আহ্বান জানাচ্ছেন ভোটারদের প্রতি, তখন এটা এক রকমের পরিষ্কার যে ভোটের পরিবেশটা খুব শান্তিপূর্ণ নিরুপদ্রব থাকা সাধারণ ভোটারদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তার মানে ভোট কেন্দ্রগুলোর সামনে একটা যুদ্ধ পরিস্থিতি চাইছেন বড় বড় নেতারা। তারেক রহমান তার প্রত্যেকটি নির্বাচনী প্রচারণায় এখন বলছেন যে শুধুমাত্র ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে তারপর ফলাফল নিয়ে বাড়ি ফিরলেই হবে না। এখন তার পরামর্শ হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়েই ভোট কেন্দ্রের সামনে চলে যেতে হবে এবং ভোট কেন্দ্রের সামনেই জামাতে দাঁড়িয়ে ফজরের নামাজ পড়তে হবে এবং নামাজ শেষে পুরো ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা শেষ হলে হিসাব বুঝে নিয়ে বাড়ি ফিরতে হবে। কিন্তু ভোট কেন্দ্রের সামনে এ ধরনের ভিড় খুব স্বাভাবিকভাবেই ঠিক প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু করতে দেওয়ার কথা না। মানে আপনার দলীয় নেতাকর্মীরা যদি ভোট দেওয়ার পরেও ভোট কেন্দ্রের সামনে ভিড় করে থাকেন তাহলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সেখানে যেতে একরকমের আতঙ্কিত বোধ করবেন। আর আপনি যদি ভোট কেন্দ্র দখল রাখেন তাহলে কি আপনার বিপক্ষ দল তারা কি ভোট কেন্দ্রে দখলে রাখা পাহারায় রাখার প্রয়োজন বোধ করবে না? তাহলে ভাবুন তো, বাংলাদেশের প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনে যদি বিএনপি এবং জামায়াত এই উভয় দলের নেতা কর্মীরা পাহারায় হাজির থাকেন তাহলে সাধারণ ভোটারদের পক্ষে একেবারে ভয়হীন পরিবেশে সেখানে গিয়ে ভীতিহীন পরিবেশে ভোট দিয়ে বাড়ি ফিরে আসা কি সত্যিই সম্ভব হবে? এই প্রশ্নগুলো তো তোলা যেতেই পারে। কিন্তু ভোট কেন্দ্র পাহারা দেওয়ার রাজনৈতিক দলগুলোর কিন্তু একদম একটা নির্বাচনী বৈধ প্রক্রিয়াই আছে, সেটা হচ্ছে পোলিং এজেন্ট। পোলিং এজেন্ট সকল রাজনৈতিক দলের জন্য ভোটটাকে একরকম তার প্রার্থীর পক্ষে তুলে আনার জন্য বা তার প্রার্থীর জন্য একটা নিরপেক্ষ পরিবেশ বজায় আছে কিনা, কেউ অন্যায় করছে কিনা ভোট কেন্দ্রের ভেতরে, এই পুরো বিষয়টা জানবার জন্য কিন্তু প্রত্যেক দলের প্রত্যেক প্রার্থীর প্রতিটি ভোট কেন্দ্রের প্রতিটি কক্ষে একজন করে পোলিং এজেন্ট উপস্থিত থাকেন। সেই পোলিং এজেন্টকে একজন দলের প্রার্থী নিজেই নিয়োগ দেন। সেই পোলিং এজেন্ট একজন স্থানীয় ব্যক্তি হতে হয় যাতে তিনি ভোটারদেরকে চেনেন এবং তারা ভোটার শনাক্তে পোলিং অফিসারদেরকে সহায়তা করে থাকে এবং আগে থেকেই এই প্রিজাইডিং অফিসারের কাছে, মানে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, এরা তো সকলে প্রশাসনের
প্রতিনিধি, এই পোলিং এজেন্ট হচ্ছে একজন দলের প্রতিনিধি যিনি সেখানে তার দলীয় প্রার্থীর স্বার্থটা দেখেন, যে তিনি যে ভোট কক্ষে উপস্থিত সেই ভোট কক্ষের ব্যালট বাক্সটি মানে আগের রাতে ভরে রাখা হয়েছে কিনা, এখন তো স্বচ্ছ ব্যালট বাক্স, তারপরেও উল্টে দেখাতে হবে। কাজেই পোলিং এজেন্ট সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর আগেই জানবেন যে বাক্স ভরা নাকি বাক্স খালি, এবং তিনি যদি দেখেন বাক্স ভরা তাহলে দলের পক্ষে তার তখনই বের হয়ে এসে এই প্রতিবাদ জানানোর কথা যে এই ভোট কক্ষের ভেতরের বাক্স ভরা, এবং তারপর তিনি প্রতিজন ভোটার এসে ভয়হীন পরিবেশে ভোট দিতে পারেন কিনা দেখবেন, এবং তারপর প্রতি ভোট কেন্দ্রে যখন সবগুলো কক্ষের ব্যালট বাক্স এক জায়গায় এনে ভোট গণনা হবে তখন প্রতি প্রার্থীর একজন পোলিং এজেন্ট উপস্থিত থাকবে, তখন একজনই এজেন্ট উপস্থিত থাকবেন, এবং সেই পোলিং এজেন্ট দেখবেন যে ভোট গণনার সময় কোনো কারচুপি করে কোনো বিশেষ দলের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে কিনা আর তার প্রার্থীকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কিনা। কাজেই তারেক রহমানের তো জানবার কথা, যদিও এটা তার প্রথম নির্বাচন, মানে তিনি এর আগে কখনো কোনো সংসদ নির্বাচনে অংশ নেন নাই, কিন্তু তার জানবার কথা, তার দলের জানবার কথা যে এমন একটা নির্বাচনী বিধি বাংলাদেশে আছে যেখানে দলীয় এজেন্ট একেবারে প্রতিটি ভোট কক্ষে উপস্থিত থেকে ভোট কেন্দ্র পাহারায় রাখতে পারে। তাহলে এমন একটা পরিবেশ তারা কেন সৃষ্টি করতে চাইছেন? কারণ বিএনপি মানে তারেক রহমান সোমবারে যে বক্তৃতা দিয়েছেন নির্বাচনী জনসভায়, সেখানেও তিনি বলেছেন, হাতিয়ায় গিয়ে সেখানেও তিনি বলেছেন একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। আসলে বিএনপির একটা বড় আশঙ্কার জায়গা হচ্ছে, বিএনপি যখন নির্বাচনী প্রচারে নেমেছে, বিএনপি যখন ভোটের মানে আশায় নির্বাচনী প্রচারণা সভা সমাবেশ করছে, তখন তারা দেখছে সভা সমাবেশ করে ভোট চাওয়া তো একরকম ব্যাপার, কিন্তু তৃণমূল পর্যন্ত দলকে সংগঠিত করে দলের পরিস্থিতিটা এমন, মানে তৃণমূল পর্যন্ত ভোটের একটা ব্যবস্থা করা, ভোটের রাজনীতিতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করা, মানে কতজন ভোটার এই কেন্দ্রে আমার আছে, কতজন ভোটার এই কেন্দ্রে আছে, সেই কেন্দ্রটি আমি কিভাবে পাহারা দেব, ওখানে আমার পোলিং এজেন্ট কে হবে, ওই কেন্দ্রে আমি যারা আমার ভোটার বলে ভাবছি তারা নির্বাচনে ভোট দিতে আসবেন সেটা আমি কিভাবে নিশ্চিত করব। এই পুরো যে দলীয় কর্মকাণ্ডটা, মানে একটা সুসংগঠিত সুশৃঙ্খল নির্বাচনমুখী দলের যে তৃণমূল পর্যন্ত একেবারে সবচেয়ে দুর্গম ভোট কেন্দ্রটিতেও সে কি করে তার ভোটগুলো বাক্সে পড়ার ব্যবস্থা করবে সেটা নিশ্চিত করতে যে দলীয় আয়োজন, সেটাতে তারেক রহমান এবং বিএনপি বুঝতে পারছে তারা জামায়াতে ইসলামীর চেয়ে অনেক পিছিয়ে আছে। 2018 সালে জামায়াতে ইসলামী যখন তাদের দাঁড়িপাল্লা প্রতীক তাদের কাছে না থাকায় বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ছাতার তলায় এসে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল, সে দফাই জামায়াতে ইসলামী বুঝতে পেরেছিল যে তৃণমূলে বিএনপির কোনো সংগঠন নাই, বিএনপি কোনো ভোট কেন্দ্রে সেবার তাদের পোলিং এজেন্ট দিতে পারে নাই, এবং তাদের পোলিং এজেন্টরা যথেষ্ট কার্যকরভাবে ভোট কেন্দ্র পাহারা দিতে না পারবার কারণে ভোট কক্ষে বিএনপির দলীয় প্রার্থীদের পক্ষে তাদের এজেন্টরা উপস্থিত না থাকবার কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল 11টাতেও কিন্তু 2018 সালের নির্বাচনে বলেছিলেন ভোট সুষ্ঠু হচ্ছে। এমনকি দুপুরের মধ্যে যখন জামায়াতে ইসলামীর প্রার্থীরা, মানে এই জামায়াতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমানও সেবার ধানের শীষ নিয়ে কিন্তু নির্বাচনে লড়েছিলেন, তিনি সহ জামায়াতের প্রার্থীরা কিন্তু নির্বাচন প্রত্যাখ্যান করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন, কিন্তু বিএনপি 4টা পর্যন্তই নির্বাচনে থাকবার ঘোষণা দেয়, কারণ সারা বাংলাদেশে হয় তাদের পোলিং এজেন্ট ছিল না, আর না হলে সেই ভোটে ব্যালট বাক্স ভরা ছিল কিনা কেন্দ্রগুলোতে, কিংবা সিল মারলো কিনা আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী বা প্রশাসনের লোকেরা এসে, তখন বিএনপির পোলিং এজেন্টরা কোথায় ছিল? ভোট কক্ষগুলোতে তারা থাকতে পেরেছিল নাকি তাদেরকে বের করে দেওয়া হয়েছিল? এই কোনো প্রশ্নের জবাব বিএনপি তার নির্বাচনী ব্যবস্থাপনা থেকে দিতে পারে নাই। কাজেই জামায়াত জানে বিএনপি নির্বাচনী মাঠে
কোথায় দুর্বল, তাদের সাংগঠনিক ভিত্তি তৃণমূলে কতটা দুর্বল। জামায়াতে ইসলামী তাদের প্রার্থিতা, তাদের জোট এসব কিছু চূড়ান্ত হওয়ার আগে থেকে সারা বাংলাদেশে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে। মানে প্রতিটি ভোট কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী বা জামায়াতে ইসলামীর জোটের প্রার্থীর পক্ষে কোন এজেন্ট উপস্থিত থাকবেন সেটা জামায়াতে ইসলামী অক্টোবরের মধ্যে প্রশিক্ষণ দিয়ে নিশ্চিত করে ফেলেছে। পোলিং এজেন্টদের প্রশিক্ষণের আগে জামায়াতে ইসলামী প্রশিক্ষণ দিয়েছে পোলিং এজেন্ট প্রশিক্ষকদের। তার মানে জামায়াতে ইসলামী একেবারে বৈধ নির্বাচনী আইন মেনে সারা বাংলাদেশের প্রতিটি ভোট কক্ষে তাদের প্রতিনিধি রাখার ব্যবস্থা করেছে, যেই প্রতিনিধিকে তারা দলীয় সুশৃঙ্খল এবং একেবারে নিয়ম নীতি ভিত্তিক প্রশিক্ষণ মডিউলের আওতায় প্রশিক্ষণ দিয়েছে সেই অক্টোবর মাসের মধ্যে। বিএনপির সেই প্রস্তুতি কই? বিএনপির এক একজন প্রার্থী এখন স্থানীয়ভাবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছেন বটে, কিন্তু মনে রাখতে হবে ধরেন জোনায়েদ সাকির মতো প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া, যাকে কিনা নাস্তিক বলে বিএনপি এখন পর্যন্ত মানে বিএনপির নেতাকর্মীরাই এখন পর্যন্ত মেনে নিতে পারছেন না। তারা ধানের শীষের প্রার্থী নাই বলে কেউ এই বামপন্থী নেতার মিছিলে মিটিংয়ে যোগ দিতে রাজি না। তারা কি সত্যি জোনায়েদ সাকির জন্যে ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং এজেন্ট হয়ে ভোট কেন্দ্র পাহারা দেবেন? আবার ধরুন নুরুল হক নুরু, তারেক রহমানের অত্যন্ত প্রিয় প্রার্থী বিপি নুরু, তার পটুয়াখালীর আসনে সেখানে বিএনপি ছাত্র দলের যেই নেতা এখন বিদ্রোহী প্রার্থী হয়েছেন, দল থেকে বহিষ্কারও হয়েছেন, হাসান মামুন, সকল বিএনপি নেতাকর্মী হাসান মামুনের পক্ষে কাজ করছেন। তাহলে নুরুল হক নুরু সত্যিই কি পারবেন বিএনপি জোটের হয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে পোলিং এজেন্টের মাধ্যমে? নির্বাচনটা একটা ব্যবস্থাপনা বটে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি নিজে তার ঠাকুরগাঁও আসনে এর আগে চারবারই তিনি হেরেছেন ওই আসন থেকে, তার মানে একটা দলের প্রধান ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি তারা কেউই কিন্তু এর আগে তাদের নির্বাচনে বিরাট অভিজ্ঞতা আছে সেটা মনে করবার কারণ নাই। তাদের তৃণমূল পর্যন্ত সংগঠন নাই, বিএনপির কমিটি নাই, এই মানে দলীয় কোন দল মারামারি হানাহানির জেরে কমিটি ঘোষণা করতে পারে নাই তারা বছরের পর বছর ধরে। 2024 আগস্টের পর থেকে বহু দফায় চেষ্টা করা হয়েছে বটে, কিন্তু তাতেও বিএনপি বেশিরভাগ জেলা উপজেলা তৃণমূলে কমিটি ঘোষণায় সাফল্য অর্জন করতে পারে নাই। এহেন বিএনপি সত্যি ভোট কেন্দ্র পাহারায় রাখবেন কি করে? আর তারেক রহমান যে বলছেন তাহাজ্জুদের পর থেকে জামায়াতে নামাজ পড়ে ভোট কেন্দ্র পাহারায় রাখতে হবে, সেটা তো একটা বেআইনি আবদার। তবে মনে রাখবেন প্রশাসন নিরপেক্ষ নয় এই দাবি যখন বিএনপি জামায়াত উভয় দলের কাছ থেকে আছে, যখন ভোট কেন্দ্র পাহারায় রাখতে হবে এমন দাবি বড় দলের কাছ থেকে আছে, তখন ভোট বর্জনের একটা সম্ভাবনাও একেবারে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত রয়ে যাচ্ছে। সেটাও এই নির্বাচনকে খুব একটি বিপজ্জনক ঘটনায় পরিণত করছে বটে। মনে রাখতে হবে 2018 সালেও ভোট গ্রহণের শেষ পর্যন্ত নির্বাচনে থাকলেও বিএনপি নির্বাচন বর্জন করেছিল ভোটের ফলাফল প্রকাশ হতে শুরু করার পর। কাজেই এই ভোট কেন্দ্র পাহারা দেওয়া, ভোটের প্রশাসনের ওপর ভরসা না থাকার মানে পুরো ভোটটা শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হবে কিনা, ভোটের ফলাফল গ্রহণযোগ্য হবে কিনা তা দেখবার জন্য ভোটারদের সত্যিকার অর্থে অনিশ্চয়তায় থাকতে হবে 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা পর্যন্ত।